আমি যতদূর জানি আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, একদম তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। ২০১১ সালে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন। অনেকগুলো গুলি আপনার গায়ে লেগেছিল। আসলে কিভাবে সেখান থেকে ফেরা, আপনার কোনো দুঃসহ স্মৃতি যদি থাকে বা এই ঘটনাটি যদি শেয়ার করেন? হ্যাঁ, আসলে যারা এই যে সকল সন্ত্রাসীরা আমাকে গুলি করে, তারা প্ল্যান করে এসেছিল যে আমাকে মেরে ফেলবে। আমি একা একাই যাচ্ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তারা তিনটা হুন্ডা করে এসে আমাকে একেবারে হঠাৎ করে নেমে অস্ত্র ঠেকিয়ে একসঙ্গে গুলি করে। আমি হাত ছাড়া দেওয়ার পরে এই গুলিগুলি কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট না হয়ে একটি গুলি আমার মাথার উপর চামড়ার কাছ দিয়ে উপর চলে যায়, আরেকটি আমাকে পায়ের এই পাশ থেকে বাম পায়ের, আরেকটি হচ্ছে কিডনির পায়ে একটু উপর দিয়ে চলে যায়। 4টা গুলি আমার দেহে। তারপরে শেষে যে পড়ে যাই, আল্লাহর রহমতে মানুষের দুয়ায় আসলে বেঁচে আছি। কারণ ডাক্তারও আমাকে বলেছিল যে একজন মানুষকে এত কাছ থেকে গুলি করার পরেও, 4টা গুলি লাগার পরেও তুমি বেঁচে আছো, এটা মিরাকেল। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা, ঢাকার ৯ আসন, খিলগাঁও সবুজবাগ এই আসন থেকে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে। এমপি যখন নির্বাচন করছিলেন, মানে তখন আসলে কতটা কঠিন মনে হয় আসলে? যে আমি আসলে ক্যান্ডিডেট ছিলাম না, দল আমাকে নমিনেশন দিয়েছে। দেওয়ার পরে আমি যখন নামি, তা দীর্ঘদিন মানুষের সাথে যে আমার একটা ওই এলাকার সাথে তারা যে কখন আমাকে এতটুকু ভালোবেসেছে, সেটি আমি আসলে জানতাম না। আর নির্বাচনে আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। তবে একটা প্ল্যান ছিল যে আমি যত বেশি মানুষের কাছে যেতে পারি, আর যাওয়াটা আমার জন্য খুব সহজ ছিল। কারণ তাদের বেশিরভাগের সাথে আমার আগের থেকে একটা সুসম্পর্ক ছিল বা যাতায়াত ছিল, যে কারণে খুব সহজেই আমি মানুষের কাছাকাছি যেতে পারছি। আর মানুষের কাছে যে কথাটি আমি বিশ্বাসযোগ্য মনে হয়েছে, যে নির্বাচনের সময় একটা কথাই বলেছি, যে আমি প্রায় 40 বছর যাবৎ এই এলাকায় রাজনীতি করি, আর প্রায় 54 বছর যাবৎ এ এলাকায় বেড়ে উঠেছি। আমাকে যারা চিনে ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আত্মীয়তার কারণে বিভিন্ন, তারা যদি বলে যে বিগত দিনে হাবিবের কর্মকাণ্ড, হাবিব খারাপ ছেলে, তাহলে কেউ আমাকে ভোট দিবেন না। আর ভোট দেওয়ার আগেও আপনারা একবার জিজ্ঞেস করবেন হাবিব ভালো না খারাপ, বা হাবিবের অতীতে কর্মকাণ্ড। সেই জায়গাটুকু তারা বিশ্বাসের জায়গায় নিয়েছে। তারা আমার অতীত নিয়ে মূল্যায়ন করেছে এবং তারা বিশ্বাস স্থাপন করেছে না, হাবিবের উপরে আস্থা রাখা যায়। সেটি মনে হয় আমার মূল শক্তি হিসেবে কাজ করেছে। এলাকার সন্তান, এলাকার ছেলে, অতীত আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে। জীবনে যখন প্রথম মন্ত্রিত্ব গ্রহণের ফোন পেলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমরা যেহেতু রাজনীতি কর্মী থেকে এই জায়গায় এসেছি, সেই কারণে আমাদের কাছে প্রতিটা পদে দায়িত্ব মনে হয় যে দায়িত্বের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। যখন এমপি করেছে তখন মনে হয়েছে যে আজকের থেকে আমার ঢাকা ৯কে ঘিরে আমার কাজ করতে হবে আর দেশের জন্য ভূমিকা রাখতে হবে। যখন মন্ত্রিত্ব পেলাম তখন মনে হয়েছে যে আজকে থেকে আমি পুরোপুরি দায়বদ্ধ, আমার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ মানুষের জন্য, দেশের জন্য, এই সরকারকে সার্ভিস দেওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। এই যে রেলপথ, সড়ক, মহাসড়ক এবং পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুটি মন্ত্রণালয়, এত বড় দায়িত্ব, মানে কতটা চাপ অনুভব করছেন আপনি? আমি তো বললাম যে আসলে মন্ত্রণালয় দুটি অত্যন্ত বড় এবং এখানে অনেক দায়িত্ব রয়েছে। তবে আমি যেটি কাজ করতে যেটি লক্ষ্য করেছি, এখানে কিছু সমন্বয়হীনতা রয়েছে, আমরা কিছু সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে। তবে একটি খুব অল্প, যে 3 মাস 6 মাস আমরা 1 বছরই সব করে ফেলবো এরকম না। প্রতিটি সেক্টরের সাথে, রেল ট্রেক করার সাথে সাথে লোকোমোটিভ ইঞ্জিনেরও সাপ্লাই থাকতে হবে। আমার কথা একটাই, যে আমার যতটুকু আছে সেইটুকু সম্পদের আমি যাতে সর্বোচ্চ ব্যবহার করি, ওইখানে কোনো অবহেলা, গাফলিতি আমরা মেনে নিব না এটি। এবং সবাই যার যার, শুধু অফিসে বসে কাজ করলে হবে না, যাদেরকে একেবারে মাঠ লেভেলে যে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, এবং ওইখানে আমরা যেটা বলছি, সিদ্ধান্ত নিচ্ছি, মাঠ লেভেলে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, এটি সকলের দায়িত্ব। আমি মন্ত্রী হিসাবে মনে করি, প্রতিমন্ত্রী হিসাবে আমি যেমন একেবারে যেখানেই যাচ্ছি, রেলের যাত্রীর, সামান্য যাত্রীরা যেভাবে যাচ্ছে, আমিও তাদের সাথে সারা রাত জার্নি করে সেভাবে যাচ্ছি, আবার দিনের বেলা সেভাবেই আসছি। কারণ হচ্ছে আমি খুব কাছ থেকে দেখতে চাই আমরা যে সিদ্ধান্তগুলি নিচ্ছি আসলে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং মানুষ এই সার্ভিসটিকে পাচ্ছে কিনা। তবে আমার মনে হয় যে আমাদের সেবার মান আরও বাড়াতে হবে, আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে হবে। তবে যেহেতু এখানে আমাদের নিজস্ব কোনো সক্ষমতা নেই উৎপাদন
করার সুযোগ নেই, আমরা বাইরের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমরা চাই এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তোলা। অন্যান্য প্রায় পরিবহনে যেমন বাস বলি, লঞ্চ বলি, অথবা যেগুলির বিমানেও যেমন প্রাইভেট সেক্টর কাজ করছে, রেলে কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট প্রয়োজন।